তো ওয়েলকাম ব্যাক। আগের দিন আমরা যে সমস্ত জিনিসগুলো শিখেছিলাম সেটা ছিল আরএস নোমেনক্লেচার কীভাবে করে, এবং সেই আরএস নোমেনক্লেচারের মধ্যে দিয়ে আমরা দেখতেছিলাম যে 3D স্ট্রাকচারকে কীভাবে আমরা 2D করে আরএস নোমেনক্লেচার নির্ণয় করব। তো আজ আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে SN1 এবং SN2 রিয়াকশন জিনিসটা কি। SN1 এবং SN2 রিয়াকশন জিনিসটা জানার আগে আমাদের আগে চ্যাপ্টারটার গভীরে ঢুকতে হবে। চ্যাপ্টারটার গভীরে ঢোকার জন্য প্রথমে আমাদের চ্যাপ্টারটার বেসিক সম্বন্ধে জানতে হবে। তো চ্যাপ্টারটার নাম আমরা সবাই জানি হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিন, যেটা কিনা আমাদের 12-এর অর্গানিক কেমিস্ট্রির স্টার্টিং চ্যাপ্টার। তো হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যারিন এগুলো কী জিনিস? হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যারিন অন্য কিছুই নয়, এটা হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেখানে কার্বনের সঙ্গে ডাইরেক্টলি একটা হ্যালোজেন যুক্ত থাকবে, বা হ্যালোজেনের সঙ্গে ডাইরেক্টলি কোনো একটা কার্বন কম্পাউন্ড যুক্ত থাকবে, এবং সেই কার্বন কম্পাউন্ডটা যত বড় হবে বা যত ধরনের হবে সেই অনুযায়ী আমাদের বিভিন্ন ধরনের নোমেনক্লেচার বা নামকরণও শিখতে হয়েছে, এবং সেই কার্বনগুলো কীরকম কী পজিশনে থাকবে সেই অনুযায়ী আমরা পড়েছি বেনজাইলিক, অ্যারাইলিক, ভিনাইলিক, অ্যারাইলিক। তো এই সমস্ত বিষয়গুলো আমরা এর আগে দেখে এসেছি। তা আমরা যখন চিনতে শিখলাম যে কীরকম দেখতে হয়, যে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন এগুলো কীরকম দেখতে হয়, তো তারপর আমরা শিখলাম যে এগুলো কীভাবে প্রস্তুতি করবো, এগুলো কীভাবে সেটা দেখলাম, অর্থাৎ প্রিপারেশন দেখার পর আমাদের সবথেকে ফাইনাল যে টপিক সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে সাবস্টিটিউশন। অর্থাৎ আমরা হ্যালোজেনকে কোনো একটা কার্বন গঠনে ঢুকিয়ে ফেললাম, যার মধ্যে আমরা প্রিপারেশন করলাম, হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনের প্রিপারেশন করলাম। এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে গিয়ে সাবস্টিটিউশন, অর্থাৎ কোনো হ্যালোজেনযুক্ত কার্বন কম্পাউন্ড থেকে আমরা হ্যালোজেনকে সরিয়ে দেবো। কীভাবে সরাবো, কীভাবে না সরাবো, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। তো স্টার্টিং আমরা করব। আমাদের কয়েকটা জিনিস এই চ্যাপ্টারটা শুরু করার আগে জানতে হবে। তো এটা আর কিছুই নয়, এনসিআরটি বেসড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের কতগুলো সলভেন্ট, যেখানে নন পোলার সলভেন্ট এবং তারপরে পিপিএস অর্থাৎ পোলার প্রোটিক সলভেন্ট এবং পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের কতগুলো উদাহরণ নাম সহ দেওয়া রয়েছে। তো এইগুলোকে সবার প্রথমে একটু ভালো করে নোট ডাউন করে নিতে হবে, এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কী, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কী, সেই সমস্ত জিনিসগুলো আমরা এবার একে একে পড়তে আরম্ভ করবো। SN1 এবং SN2 রিয়াকশন সেগুলো কী, মেকানিজম কী, সেগুলো সব ধীরে ধীরে আমরা বলতে থাকবো। এরপরে এই পাতে আমরা দেখতে পাচ্ছি যে রিএজেন্টসগুলো রয়েছে। তো এইগুলো বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে কে কীরকম পারফর্ম করবে সেই বেসিসে, যেগুলো আমরা এনসিআরটির বইতে খুব ভালোভাবে টেক্সটে পেয়ে যাব, এবং এগুলো আলাদা করে ছেঁকে তোলা। তো এবার আমরা জানবো যে SN1 কি না। SN1-এর ফুল ফর্ম হচ্ছে সাবস্টিটিউশন বাই নিউক্লিওফাইল। ঠিক আছে, এখানে অন্য কিছু না, এখানে শুধুমাত্র একটাই জিনিসের অস্তিত্বকে সিগনিফাই করছে, অর্থাৎ এখানে আমাদের যে জিনিসটা বিক্রিয়া ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সেই জিনিসটাকে এখানে ডিনোট করবে, আর সেটা অন্য কিছু না, রিঅ্যাক্টেন্ট। তো নিউক্লিওফাইল দ্বারা আমরা যে হ্যালোজেন রয়েছে সেই হ্যালোজেনকে তো তাড়িয়ে দেবো, কিন্তু সেই নিউক্লিওফাইল জিনিসটা কি সেটা সবার প্রথমে আমাদের জানতে হবে। আমরা জানি জল কি, জল আর কিছুই নয় H2O। সেই H2O-কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? H2O-কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো H+ আর OH-। তো এই যে দুটো জিনিস আমরা পেলাম, এই দুটো জিনিসের সাইনটাকে নিশ্চয়ই আমরা লক্ষ্য করতে পারছি, একটা প্লাস একটা মাইনাস। কেমিস্ট্রি ভাষাতে প্লাস এবং মাইনাস সাইন কী ডিনোট করে? প্লাস সাইন ডিনোট করে যে এখানে ইলেকট্রনের ঘাটতি রয়েছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে, আর এই মাইনাস সাইন ডিনোট করছে যে এখানে অনেক বেশি ইলেকট্রন রয়েছে, প্রয়োজনের তুলনায় বেশি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ ইলেকট্রন বেশি আছে। তাহলে এবার এদের দুজনের মধ্যে যাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি এবং যাদের মধ্যে ইলেকট্রনের পূর্তির থেকে বেশি পরিমাণে ইলেকট্রন রয়েছে, তারা কি করতে চাইবে? যার ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে সে চাইবে কি কারোর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করতে, আর যার ইলেকট্রন বেশি হয়ে গেছে, আমি যদি বলতে ভুলে থাকি আমি একবার বলে দিচ্ছি যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি অর্থাৎ ইলেকট্রন কম আছে, তো সে কী করবে না, অন্যান্য আর যাদের কাছে ইলেকট্রন আছে তাদের কাছ থেকে ইলেকট্রন গ্র্যাব করার চেষ্টা করবে, এবং যার কাছে ইলেকট্রন অনেক বেশি তারা কি করবে না, নিজেদের থেকে ইলেকট্রন কি করবে, দান করে দেবে। অর্থাৎ বা ইলেকট্রন দান করে দেবে বলতে কি, যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে সেখানে নিজেদের ইলেকট্রনকে দেওয়ার চেষ্টা করবে, এবং তারপরে কি হবে, তারা একে অপরের সঙ্গে জুড়ে যাবে, এখানে ইলেকট্রন দিয়ে তারা একটা বন্ড তৈরি করে ফেলবে। তো এখানে আর কিছুই না, এই যে OH- এটা হচ্ছে নিউক্লিওফাইল, আর এই H+ এটা হচ্ছে ইলেকট্রোফাইল। এখনও হয়তো অনেকের কাছে বিষয়টা ক্লিয়ার নয়, আমি আবারও বলে দিচ্ছি। দেখো, আমাদের কেমিস্ট্রি ভাষাতে যে কোনো একটা পরমাণুর গঠন, সেই পরমাণুর গঠনে কি বলা হয়, যে আমাদের নিউক্লিয়াসটা কি সাধারণত আমরা পজিটিভ ধরে থাকি, যদি এখানে প্রোটন আর নিউট্রন থাকে তবুও নিউট্রন তো তড়িৎশূন্য, তাই প্রোটন প্লাস চার্জ থাকে, আর যে ইলেকট্রনগুলো সেগুলো কোথায় থাকে, ইলেকট্রনগুলো অরবিটে কক্ষপথে ঘুরতে থাকে, এগুলো কি না মাইনাস চার্জ। তো
এবার যখন আমরা যে OH মাইনাসকে দেখলাম, একে আমরা নিউক্লিওফাইল কেন বলছি, যে আমরা জানি যে প্লাস চার্জ এবং মাইনাস চার্জ একে অপরকে আকর্ষণ করে। তা এই মাইনাস চার্জ, এই যে এখানে মাইনাস চার্জটা রয়েছে, সেই মাইনাস চার্জ কাকে অ্যাট্রাক্ট করবে, প্লাস চার্জকে অ্যাট্রাক্ট করবে। এবং কেমিস্ট্রি ভাষায় প্লাস চার্জ কাদের হয়, যে দুটো একটা যৌগ ভেঙে দিলে যে দুটো পার্ট বেরোয়, আমরা এখানে দেখলাম প্লাস আর একটা মাইনাস, এই প্লাসটাকে আমরা যদি নিউক্লিয়াস ধরি, কোনো পরমাণু নিউক্লিয়াস ধরি, তখন সেই মাইনাসটা কী করবে না, সেই প্লাসটাকে কী করবে, অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, প্লাস অ্যাটমটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে কি, এই মাইনাস অ্যাটম। বা অ্যাট্রাক্ট করার থেকে যদি ভালো কথা বলতে পারি, যে এই প্লাসটা কী করবে না, মাইনাসকে অ্যাট্রাক্ট করবে, এবং সেই মাইনাসটা কী করবে, প্রচণ্ড জোরে গিয়ে একে অ্যাটাক করে এদের মধ্যে বন্ড বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এটাই হচ্ছে মূল বিষয়, যে এখানে বন্ড বানানোর ফলে কি হবে না, একটা কার্বনের সঙ্গে একটা কার্বনের আমরা ধরে রাখি CH3CH2X। তো এটা কি, এটা একটা হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেনটা কেন না, কার্বনের সঙ্গে ডাইরেক্ট একটা হ্যালোজেন যুক্ত রয়েছে, সেই কার্বনটার সঙ্গে যে হ্যালোজেনটা যুক্ত রয়েছে, এবার এই হ্যালোজেনটাকে আমাদের কী করতে হবে, এখান থেকে তাড়িয়ে দিতে হবে, অর্থাৎ সাবস্টিটিউট করতে হবে। কার মাধ্যমে করব না, আমরা নিউক্লিওফাইলের মাধ্যমে করব। নিউক্লিওফাইলের মাধ্যমে কেন করব, এবার আমি সেটা তোমাদের বোঝাতে আরম্ভ করবো একে একে। দেখো, যদি আমরা কার্বনে এই CH3CH2Xকে ভাঙি, CH3CH2X, একে যদি আমরা গঠনের বিবেচনা করি, আমি CH3টা দেখাচ্ছি না, যে এটা মেন কার্বন যার সঙ্গে হ্যালোজেন ডাইরেক্টলি যুক্ত রয়েছে, তাকে ডিনোট করছে এইভাবে। স্বাভাবিকভাবে H2, দুদিকে দুটো হাইড্রোজেন আর একদিকে একটা হ্যালোজেন। তা আমাদেরকে কি করতে হবে না, এই যে এই কার্বনটাকে এই হ্যালোজেনটাকে, এটাকে কী করতে হবে, তাড়িয়ে দিতে হবে। তা দেখো, আমরা জানি যে হ্যালোজেন, এখানে যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী দেখি, তাহলে এখানে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কার্বনের থেকে কারা, হ্যালোজেনরা। তাহলে এই যে আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, এটা ইমাজিনেশন অনুযায়ী চলি, আমাদের বলেছিলাম যে RS নোমেনক্লেচারকে আমাদের ইমাজিনেশন সবথেকে বেশি কাজ করাতে হবে। তো একে যদি আমরা ভেঙে দিই, তাহলে এখানে একটা বন্ড কম, তার মানে এখানে কি, এখানে হয়ে গেল ইলেকট্রনের ঘাটতি, এখানে তৈরি হয়ে গেল কি না, কার্বো ক্যাটায়ন। আর এক্সটা যে বেরিয়ে গেল, এক্সটা কি, এক্সটা অন্য কিচ্ছু নয়, এক্সটা হচ্ছে এটা মাইনাস চার্জ। ঠিক আছে, তাহলে এবার এই যে এখানে প্লাস চার্জ তৈরি হলে, প্লাস চার্জকে যদি আমরা অন্য কোনো মাধ্যমে এই বিক্রিয়াটা করানোর চেষ্টা করি, তাহলে সেই প্লাস চার্জকে কে অ্যাট্রাক্ট করবে বা কে অ্যাট্যাক করবে, অবশ্যই মাইনাস। আমরা যদি জল মাধ্যমে H2 মাধ্যমে করি, H2কে আগেই ভেঙে দিই H প্লাস এবং OH মাইনাসের মধ্যে, তাহলে এই OH মাইনাসের মধ্যে নিউক্লিওফাইল আর কেউ নয়, এ হচ্ছে নিউক্লিওফাইল। অর্থাৎ নিউক্লিয়াসকে যে লাভ করবে, নিউক্লিয়াসকে যে অ্যাট্রাক্ট বা অ্যাট্যাক, যে কোনো একটা বলতে পারো, অ্যাট্রাক্ট করা বোঝায়, অ্যাটাক করা বোঝায়। আমরা জানি যে লোভ দিয়ে দিয়ে মানুষকে কাছে আনতে হয়, তারপরে তাকে অ্যাটাক করতে হয়, বিষয়টা ঠিক সেই রকমই। তো এইরকমভাবেই এখানে কী করবে না, এই কার্বো ক্যাটায়নটাকে অ্যাট্যাক করে ফেলবে, এবং এই কার্বো ক্যাটায়নটাকে অ্যাট্যাক করে সে কী করবে, এখানে একটা বন্ড বানিয়ে ফেলবে। কিন্তু আমি এখানে জাস্ট বিষয়টাকে বোঝানোর জন্য এই ধরনের মেকানিজম আঁকলাম, আদৌ কিন্তু এটা নয়। এ বেরোবে কার জন্য, এই এক্সট্রা কার জন্য বেরোবে না, এই OH মাইনাসের জন্যই কিন্তু বেরোবে। তাহলে সম্পূর্ণ বিক্রিয়াটা তোমাদেরকে এবার আমি এক নজরে দেখাবো। এখানে এক নজরে দেখানোর জন্য দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি যে জলকে আগে ভেঙে দিয়েছি H প্লাস এবং OH মাইনাসে, বেস, স্ট্রং, নিউক্লিওফাইল, এই জিনিসগুলো সব আমি তোমাদের একে একে বলছি। তো CH3CH2X কী করছে না, দেখো আমরা আবার এখানে একই রকম গঠন রাখলাম, যে CH3C, দুটো হাইড্রোজেন আর একটা কে না X। তা আমরা ডেল নেগেটিভ এবং ডেল প্লাস, ডেল পজিটিভ এবং ডেল নেগেটিভকে চিহ্নিত করে নিলাম, যেটা আমরা এখানেও করলাম। তারপরে এখান থেকে কী করলাম না, OH মাইনাসকে প্রবেশ করালাম, যে কিনা এই যে কার্বন ডেল প্লাসকে অ্যাটাক করলো এবং ডেল মাইনাসকে তাড়িয়ে দিয়ে নিজে এখানে ঢুকে একটা বন্ড তৈরি করে ফেললো। এটা কি হয়ে গেল, সাবস্টিটিউশন বাই আ নিউক্লিওফাইল। ঠিক আছে, তো SN, সাবস্টিটিউশন বাই নিউক্লিওফাইল। তো 1 কি ডিনোট করছে সেগুলো আমরা পরে বলছি, আগে বুঝে না SN রিয়াকশন জিনিসটা কি, 1 হোক 2 হোক, SN রিয়াকশনটা কি, নিউক্লিওফাইল দ্বারা সাবস্টিটিউশন করব কার, হ্যালোজেনের। এবার এখানে লেখা রয়েছে বেস জিনিসটা কি। তো দেখো, আমরা জানি যে Na প্লাস এবং OH মাইনাস, এটা আমি কি বললাম, একটা তীব্র ক্ষারের নাম বললাম, NaOH। আমাদের প্রত্যেক দিন কেমিস্ট্রিতে পড়তে গেলে NaOH একটা খুব কমন নাম। তো আমরা জানি কি, যে কোনো একটা অ্যাসিড, সে অ্যাসিড পার্ট কোনটা, কোনো একটা কম্পাউন্ডে অ্যাসিড পার্ট কোনটা, যখন সে হাইড্রোজেন ছেড়ে দেবে তখনই সেটা কী হয়ে যাবে, অ্যাসিড পার্ট হয়ে যাবে। এই যে হাইড্রোজেনটা দেখো এখানে আলাদা হয়ে গেছে, তা এই অ্যাসিড এবং OH মাইনাস কি বেস। এবং এখানে বেস কখন বলবো, একটা নিউক্লিওফাইলে, কিন্তু নিউক্লিওফাইলও বটে আবার বেসও বটে, উপরন্ত স্ট্রং। কীভাবে সমস্তটা বলছি। তো দেখো,
তো এখানে দেখো আমি একটা সাইডে জিনিস লিখে রেখেছি যে এখানে OH মাইনাসই হলো নিউক্লিওফাইল। তো হ্যাঁ, তো নিউক্লিওফাইল কীভাবে ডিনোট করবো, তো আমি নোটিং একদম প্রপার করে রেখেছি। নোটিংটাকে তোমাদের যদি কারণ না হয়ে থাকে তাহলে সেখান থেকে নোটিং করবে, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে নোটিংটা হচ্ছে সবথেকে বেশি প্রয়োজন। একটা H, একটা কার্বন, একটা যে কোনো ধরনের এলিমেন্ট আমরা যদি ধরি যে মৌল বা যৌগ, সেগুলো যদি ভুল জায়গায় আমরা লিখে ফেলি বা নোটিংটা ভুল হয়ে যায়, তখন কিন্তু আমাদের পরবর্তীকালে বুঝতে এবং পড়তে দুটোতেই অসুবিধা হবে। তো এই ক্ষেত্রে নোটিংটা সবথেকে ভালো করে করতে হবে। তো এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এখানে OH হলো নিউক্লিওফাইল, কারণ সেটি যে আলফা কার্বনকে ধরেছে এবং এক্সকে প্রতিস্থাপিত করেছে। আলফা কার্বন কোনটা আমরা সবাই জানি, যে কার্বনের সঙ্গে সরাসরি হ্যালোজেন যুক্ত থাকে তাকে আমরা আলফা কার্বন বলি। তো সবার প্রথমে একটা জিনিসের সম্পর্কে আমি একটু অ্যাপোলোজাইজ করতে চাই যে লাইট এখানে একটু কম আছে, আর আজকে ওয়েদারটা একটু বেশ অন্ধকার অন্ধকার পরে বৃষ্টি বৃষ্টি ভাব, তাই এখানে লাইটটা একটু কম, তো প্লিজ অ্যাডজাস্ট করে নিও। ভিডিও কোয়ালিটি একটু ডাউনই হবে আর কি, সেটাই বলতে চাইছি। তো এবার আমরা আসছি যে OH মাইনাসকে কখন আমরা নিউক্লিওফাইল বলবো আর OH মাইনাসকে কখন আমরা বেস বলবো। তো দেখো OH মাইনাস যখন আমরা দেখছি যে কার্বনকে ডাইরেক্টলি অ্যাটাক করছে, অর্থাৎ কোন কার্বনকে না, যে নিউক্লিওফাইল সেই নিউক্লিয়াসকে ডাইরেক্ট অ্যাটাক করবে, কাকে অ্যাটাক করবে না, কার্বনকে অ্যাটাক করবে। সেই কার্বনকে যখনই ডাইরেক্ট অ্যাটাক করছে তখনই সে কী হচ্ছে, নিউক্লিওফাইল হচ্ছে। এবং সে কার্বনকে যখন ডাইরেক্ট অ্যাটাক করতে পারছে না তখন সে হচ্ছে বেস। কীভাবে এবার আমরা দেখাচ্ছি। তো এই পেজটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং সেই পেজটা অনেক কিছু আঁকিবুকি কাটা রয়েছে। সেই আঁকিবুকিগুলো আমি এবার শর্টে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। যে একটা কার্বন, ধরো এই যে আমি এখন একটা কম্পাউন্ড নিয়ে কাজ করলাম, সেটা কি আর কিছু না, CH3CH2X, CH3CH2X। দেখতে পাচ্ছি H2গুলোকে আমি ওপরে ওপরে বন্ড দিয়ে লিখেছি। তো দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রচুর জায়গা, এখান দিয়ে ঢুকতে পারে, OH মাইনাসের কথা বলছি, নিউক্লিওফাইলের কথা বলছি, সে এখান দিয়ে ঢুকতে পারে, সে এখান দিয়ে ঢুকতে পারে, সে এখান দিয়ে ঢুকতে পারে। সহজ বিষয়ভাবে যদি আমরা কোনো জিনিসকে, কোনো একটা গাড়ির পিছনে যদি কেউ দৌড়াচ্ছে, ধরো কোনো একটা গাড়ির পিছনে যে দৌড়াচ্ছে, সে গাড়িটা চলছে কিন্তু ঠিক আছে, সে গাড়ির পিছনে দৌড়াচ্ছে, সে গাড়ির পিছনে দৌড়ানোর পর পিছনে গেট আছে, সামনে গেট আছে, সে কোন গেট দিয়ে ঢোকার চেষ্টা করবে, পিছনে গেট দিয়ে ঢোকার চেষ্টা করবে এবং সে ঢুকবে স্বাভাবিকভাবে। যদি এখান থেকে জায়গা থাকে তবেই সে ঢুকতে পারবে। কিন্তু যদি গাড়ির মোমেন্টামে থাকে, গাড়ি স্পিডে থাকে, তখন কি আর সামনে গেট সে ছুটে গিয়ে গাড়ির সঙ্গে কম্পিটিশন করে কি আর সামনে গেট দিয়ে উঠতে পারবে? পারবে না। তো এখানে কি হচ্ছে না, পিছনে এনাফ জায়গা রয়েছে, সামনে দিয়ে এনাফ জায়গা রয়েছে, যেখান দিয়ে খুশি ঢুকতে পারে এবং সে কী করবে, এই এক্সকে সরিয়ে দেবে, চলো হটে যা, এবং OXকে সরিয়ে দিয়ে কী করবে না, OH মাইনাস এখানে আরাম করে এখানে কার্বনের সঙ্গে একটা বন্ড বানিয়ে ফেলবে। তো এটা আর কিছুই না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয়ে গেল। তাহলে কখন করবে না, কখন আমরা এই OH মাইনাসকে নিউক্লিওফাইল না বলে বেস বলবো, সেটা দেখাচ্ছি। দেখো কার্বনের তো আমরা জানি 4টে হাত, সেই 4টে হাতের মধ্যে একটা হাত যদি আমাদের হ্যালোজেন গ্র্যাব করে নেয়, আর 4টে হাত যদি আরও 3টে কার্বন, এবং সেই কার্বনগুলো আর কিছুই না মিথাইল গ্রুপ হয়ে যায়, তখন কি হয়ে যাবে, একটা স্টেরিক্যালি হিন্ড্রেন্স। অর্থাৎ কি, এই যে জায়গাটা, এটা একটা বিরাট 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 বড় বস্তু দ্বারা বা বিরাট বড় মানুষ দ্বারা এই যে গেটটা, বাসের পিছন দিকে গেটটা, সেটা কি হয়ে গেল, ব্লক হয়ে গেল। আর বাসটা প্রচণ্ড গতিতে আছে, তাহলে সামনের দিকে প্রশ্ন ছেড়েই দাও, ও এখানেই ঠেলে ঠুলে ওঠার চেষ্টা করবে। তাহলে স্বাভাবিকভাবে যারা পড়ো, আমি যে স্যারের কাছে পড়ি, তারা যেখানে পড়ো, তাদেরকে উদাহরণ দিয়ে বললে কীরকম দাঁড়াচ্ছে। সাপোজ এটা রাজা স্যার, আর এটা হচ্ছে বিশ্বেশ্বর, আর এটা হচ্ছে প্রীতম আমাদের ব্যাচের, ঠিক আছে। তো সবাই আর কি হেভি ওয়েট প্রার্থী আমরা জানি। সেই হেভি ওয়েট প্রার্থীদেরকে যদি আমরা সরিয়ে ঢুকতে যাই, চেপে দেবে, জাস্ট এইভাবে চেপে দেবে, স্যান্ডউইচ হয়ে যাবে, বেঁচে থাকারও কোনো প্রশ্ন থাকবে না, কোনো আশা থাকবে না। তো এটাই হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। তো যেখানে আমাদের ঢোকার কোনো জায়গা নেই, তাই আমাদের কী করতে হবে, অ্যাডজাস্ট করে কার্বনের সঙ্গে বন্ড বানিয়ে ফেলতে হবে। আর যদি কার্বনের সঙ্গে বন্ড বানাতেও না পারি, আমাদের যেন তেন প্রকারে এই এক্সকে রিমুভ করে দিতে হবে। বেটা আমি জায়গা পাবো না তো তোকেও জায়গা দেবো না, এইরকম বিষয়টা দাঁড়াবে। তো এর মেকানিজমটা কীরকম হবে দেখিয়ে দিচ্ছি, যে CH3 তো এর এক্ষুনি দেখালাম যে সেম এখানে একটা বন্ধন তৈরি করে দেখালাম যে CH3 আর এখানে হ্যালোজেন। তাহলে এবার OH মাইনাস কী করবে, এখানে ঢোকার চেষ্টা করবে, কিন্তু আদৌ কি ঢুকতে পারবে না, কারণ এখানে স্টেরিক হিন্ড্রেন্স রয়েছে। স্টেরিক হিন্ড্রেন্সের জন্য কী করবে, এই CH3কে কী করবে, সরে যা, কোনো জায়গা হবে না এখানে। তখন এ কী করবে, দেখো তখন এ কী করবে, যে একে তো ডাইরেক্ট হ্যালোজেনকে সরাতে পারছে না, কিন্তু এর লক্ষ্য, একে নামানোই হয়েছে হ্যালোজেনকে সরিয়ে দেওয়ার জন্য। তো এ কী করবে, মিত্রতা স্থাপন করবে কার সঙ্গে, এই যে
H2 আর এখানে একটা H, কার্বন CH3 বলে দিচ্ছি। আর কিছু নয়, হ্যালোজেন যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা কার্বন, এবং এই আলফা কার্বন যে ডাইরেক্ট কার্বনের সঙ্গে যুক্ত সেগুলো হচ্ছে বিটা কার্বন। আমরা জানি এইটা বিটা কার্বন, এটা বিটা কার্বন, এটা বিটা কার্বন। তো যে কোনো একটা বিটা কার্বনের হাইড্রোজেনের সঙ্গে এই OH মাইনাসটা কী করবে, একটা বন্ধন স্থাপন করার চেষ্টা করবে। বন্ধন স্থাপন কীভাবে করবে না, OH মাইনাস আর এই যদি এই বন্ধন ছেড়ে চলে আসে তাহলে K প্লাস হয়ে যাবে, H প্লাস হয়ে যাবে, কারণ আমরা জানি কার্বনের থেকে হাইড্রোজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা কি কম। তাহলে এই OH মাইনাস এবারে এই হাইড্রোজেনকে অ্যাটাক করবে, এখানে কিন্তু যাওয়ার রাস্তা তার নেই, ঠিক আছে। তাহলে কী করবে না, এই Hকে অ্যাটাক করার চেষ্টা করবে এবং Hকে টেনে নেবে। Hকে টেনে নেওয়ার পর এখানে কি তৈরি করে দেবে, জল তৈরি করবে। এবং সাপোজ যে এই Hটা চলে গেল, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে একটা প্লাস চার্জ তৈরি হয়ে যাবে বা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে। সরি, কার্বোক্যাটায়ন নয়, আমার ভুল হচ্ছে এটা। এখানে যেহেতু হাইড্রোজেন চলে যাচ্ছে তাই এবারে কী করবে না, কার্বনে একটা বন্ডের ঘাটতি হয়ে গেল। বন্ডের ঘাটতি হয়ে গেল মানে কি, এর কাছে এবার বন্ড করার প্রবণতা তৈরি হলো। বন্ড তৈরি করবে কার সঙ্গে, এরপর OH মাইনাসটা চলে গেল, তাই যে OH মাইনাসের সঙ্গে বন্ড করার কোনো প্রশ্নই আসছে না। এই বন্ড করবে কার সঙ্গে, এবার আলফা কার্বনের সঙ্গে বন্ড স্থাপন করার চেষ্টা করবে। আমার যে ভুলটা হলো, আমি এক্ষুনি এই মুহূর্তে ভুল করে ফেললাম, সেই ভুলটার জন্য এক্সট্রিমলি সরি। তো এটা কি করছে না, দেখো এই যে H2 কার্বন, এই কার্বনটা কার সঙ্গে বন্ড তৈরি করার চেষ্টা করবে, এবার আলফা কার্বন। এবং আলফা কার্বন যদি এই বিটা কার্বনের সঙ্গে বন্ড সৃষ্টি করে, কার্বনে তো অলরেডি 4টে হাত এঙ্গেজ রয়েছে, 3টে বিটা কার্বন একটা হ্যালোজেনের সঙ্গে, তখন কী করবে, এই বিটা কার্বনকে ঝেড়ে ফেলে দেবে। বিটা কার্বন না, হ্যালোজেনকে ঝেড়ে ফেলে দেবে এবং এই বিটা কার্বনের সঙ্গে একটা বন্ড তৈরি করার চেষ্টা করবে। কেন তৈরি করবে সেটা আমি বলে দিচ্ছি। অর্গ্যানিক কেমিস্ট্রিতে কার্বন কার্বন বন্ড হচ্ছে সবথেকে স্ট্রং বন্ড, ঠিক আছে। এবং সেখানে যদি হ্যালোজেন থাকে, সেই হ্যালোজেনকে কার্বন কী করবে, ছেড়ে ফেলে দেবে অপর একটা কার্বনের সঙ্গে। যদি জায়গা থাকে অপর একটা কার্বনের সঙ্গে বন্ড তৈরি করার, তখন সে অপর কার্বনের সঙ্গে বন্ড তৈরি করার জন্য সে কী করবে, হ্যালোজেনকে ছেড়ে ফেলে দেবে। এই জায়গাটা বোঝা থেকে মেজর কয়েকটা ভুল আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। তো আমি আরেকবার ক্লিয়ার করে দিই যে OH মাইনাস যদি বিটা কার্বনের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, বিটা কার্বনের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাটাক করে এর সঙ্গে বিক্রিয়া করে, তাহলে এই হাইড্রোজেনটা পালিয়ে যাবে এবং এই কার্বনে কী হবে না, বন্ড তৈরি করার প্রবণতা বাড়বে। আর অর্গ্যানিক কেমিস্ট্রির ভাষাতে কার্বন কার্বন বন্ড সব থেকে শক্তিশালী। তাহলে আমরা এখানে কি করতে পারি না, কার্বন কার্বনের ডাইরেক্ট একটা বন্ড তৈরি হয়ে যাবে। আর তখন এই কার্বন কী করবে, যেহেতু 4টে হাত এখন এঙ্গেজ হয়ে গেল, এখন 5টা হাত হয়ে গেল, তখন কী করবে, এটা আনস্টেবল হয়ে পড়বে। তাই কী করবে, হ্যালোজেনকে ঝেড়ে ফেলে দেবে। তাহলে মেন যে ফাইনাল কম্পাউন্ডটা দাঁড়াচ্ছে সেটা আর কিছুই নয়, CH2 ডবল বন্ড C CH3 এটা দাঁড়িয়ে গেল যে মেন কম্পাউন্ড। এখান থেকে কে বেরিয়ে গেল, এখান থেকে এক্সও বেরিয়ে গেল, আর OH কিন্তু নিজে কাজ করে দিয়ে চলে গেল, একটা হাইড্রোজেনকে নিয়ে চলে গেল। ওর আর কিছুই নয়, ওর মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের এক্সকে হটিয়ে দেওয়া, এক্সকে থাকতে না দেওয়া, ঠিক আছে। তো আশা করি নিউক্লিয় ফাইলে যে কনসেপশন, সেই নিউক্লিয় ফাইলের কনসেপশনটা ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে সেটা আমার দুর্ভাগ্য, আমার ভুল বোঝানোর ক্ষেত্রে এখানে কোয়ালিটি ইস্যু, অনেক ইস্যু, কারণ আমি একজন স্টুডেন্ট, সেই হিসাবে আমি বোঝালাম, আমি যতটা বুঝতে পেরেছি। তো এবার আমাদের নিউক্লিয় ফাইলে কয়েকটা ধর্ম বা প্রপার্টিস জানতে হবে। সেই প্রপার্টিসগুলো কী কী আমরা বলে দিচ্ছি। দেখো, ইলেকট্রন দান করার ক্ষমতা যারই থাকবে না, সেই হবে কি না নিউক্লিয় ফাইল। সে কিন্তু নিউট্রালও হতে পারে, নেগেটিভ হতে পারে। নেগেটিভ মানে কি, সে মানে হাকুল বুকুল করছে ইলেকট্রন দিয়ে দেওয়ার জন্য। আর নিউট্রাল কি, সে নিজে স্টেবল আছে, সে চাইলে দিতেও পারে, না চাইলে চুপচাপ দাঁড়িয়েও থাকতে পারে, তাকে কেউ ডিস্টার্বও করতে পারবে না, আবার তাকে কেউ জোরও করতে পারবে না। কিন্তু নিউক্লিয় ফাইল যদি নেগেটিভ হয়ে যায়, তখন কি হবে না, তার মানে সে যদি নিউক্লিয়াস না দিতে পারে, যদি নিউক্লিয়াসে গিয়ে ইলেকট্রন না দিতে পারে, তখন সে কী করবে, আনস্টেবল হয়ে পড়বে, সে দাঁড়াতে পারবে না এক জায়গাতে, ছটপট করে বেরোবে, ঠিক আছে। অর্থাৎ কোনো টিচারকে যদি অতিরিক্ত জ্ঞান থেকে থাকে, সে কী করবে না, ছটফট করবে সবসময় লোককে পড়ানোর জন্য। দেখবে অনেক টিচার থাকে যারা একটা বিষয়ে এক্সপার্টিস তো থাকেই তাদের, আবার আরও অনেক বিষয়ে এক্সপার্টিস থাকে, খালি ক্লাস দেখলো কি ঢুকে পড়লো, তো কী করবো, সেখানে নিজের জ্ঞানকে আরও এক্সপ্রেস করে দিচ্ছে, না চাইতো স্টুডেন্টদের না চাইতো জ্ঞান এক্সপ্রেস করে দিচ্ছে। আবার কিছু টিচার থাকে কি, নিজের সাবজেক্টটাকে কোনো রকমে পড়েছে আর বাকিটা ছেড়ে রেখে দিয়েছে, তখন তারা কী করবে, এক্সট্রা ক্লাস দেখলে নিজের সাবজেক্টটাকে এক্সপ্রেস করার চেষ্টা করে, আর কেউ না বললে সেটাও করার চেষ্টা করে না। আমি এটা একটা কথা বলে ফেললাম। তো এই ধরনেরই বিষয়টা, যে নিউক্লিয় ফাইল যদি নেগেটিভ হয়, তাহলে সে কী করবে না, বেশি ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে। তাই সে কি কার থেকে ভালো না, নিউট্রাল নিউক্লিয় ফাইলের থেকে অনেক বেশি ভালো।
তো এখানে সমস্ত নোটিংটা করা রয়েছে, নোটিংটা ভালো করে দেখে নেবে। ইলেকট্রন ডেন্সিটি বাড়লে সে তত ভালো নিউক্লিওফাইল। ইলেকট্রন ডেন্সিটি বাড়া মানে কি, যদি যার এই যে আমি এক্ষুনি একটা কথাটা বললাম না যে ইলেকট্রন যার বেশি থাকবে প্রয়োজনের তুলনায়, সে কী করবে, ভালোভাবে বেশি ভালো করে নিউক্লিওফাইল হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ নিউক্লিয়াসকে অ্যাটাক করার চেষ্টা করবে এবং সেখানে বন্ড বানাবে বা এক্সকে প্রতিস্থাপিত করবে। তো এখানে দেখতে পাচ্ছ OH মাইনাস এবং H2কে ভাঙলে আমরা কী পাচ্ছি, H প্লাস এবং OH মাইনাস। OH মাইনাসে কী হচ্ছে না, ইলেকট্রন অনেক বেশি। আর অক্সিজেন কিন্তু যদি জল অবস্থায় থাকে অক্সিজেন, তারও কিন্তু লোন পেয়ার রয়েছে। আমরা কেন রয়েছে, কারণ যেন আমরা জানি যে অক্সিজেনের বহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন, 8 নম্বর পজিশন, 6টা ইলেকট্রন রয়েছে বহিস্থ কক্ষে, তার মধ্যে 2টো ইলেকট্রন হাইড্রোজেনের সঙ্গে বন্ড করেছে এবং বাকি 4টে কী হয়েছে না, বাইরে লোন পেয়ার হিসেবে রয়েছে। তাহলে এরও কিন্তু ইলেকট্রন রয়েছে, কিন্তু কি এ দিতে চাইছে না, কারণ দেখছে যে আমি সুস্থিত আছি, আমাকে কেউ বিরক্ত করতে পারবে না। হ্যাঁ, এবার যদি খুব প্রয়োজন হয় তখন আমি হয়তো আমার নিজের ইচ্ছায় একটা ছেড়ে দিলাম, আমার কাছে অনেক টাকা আছে, আমাকে কেউ রিকোয়েস্ট করলো তখন আমি তাকে টাকা ছেড়ে দিলাম, বা নিজের হয়তো মন হলো তখন দিলাম, কিন্তু না দিলেও কেউ কিছু বলতে আসবে না, তাই তো। এবং কিন্তু OH মাইনাসের কাছে প্রচুর টাকা হয়ে গেছে, তাকে দিতেই হবে, নাহলে লোকে সন্দেহ করে ফেলবে, সেরকম ব্যাপার স্যাপার। তো SH এবং H2S আমরা এখানে দেখতে পাচ্ছি যে H2S এর ক্ষেত্রে যদি আমরা H প্লাস এবং SHকে ভাগ করি, তাহলে এখানে SH নেগেটিভ এবং H2S এর দেখো এসে কিন্তু লোন পেয়ার রয়েছে, কাজে এখানে কে সব থেকে বেশি নেগেটিভ, এখানে হচ্ছে SH নেগেটিভ, এবং সেই নেগেটিভ নিউক্লিওফাইলই কিন্তু নিউট্রাল নিউক্লিওফাইলের থেকে অনেক বেশি ভালো। NH2ও তাই, NH3 NH3 এখানে কী হয়েছে না, একটা লোন পেয়ার রয়েছে, এবং NH2 ক্ষেত্রে এখানে অনেক বেশি ইলেকট্রন গেছে, তাই সে কী করবে, দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে যার যত নেগেটিভ আয়ন সেটি নিউট্রালের থেকে তত বেশি ভালো। এরপর আসছে ইলেকট্রোনেগেটিভিটি, যার যত বাড়বে নিউক্লিওফিলিসিটি পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে কিন্তু কমতে আরম্ভ করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো, আমরা যদি এলিমেন্টগুলোর নাম করি, CH3 NH2 OH F, দেখো আমরা দেখি কার্বনের সঙ্গে যদি আমরা হাইড্রোজেন যোগ করার চেষ্টা করি, কার্বনের কটা হাত রয়েছে, 4টে, CH4, এটা কি মিথেন, NH3 OH2 যেটাকে আমরা সাধারণত H2O বলে থাকি, এবং FH। তো এদের কাজটা কি হলো, এই যে এখানে এরা কি হয়ে গেল, এটা কিন্তু সুস্থিত হয়ে গেলো। এদের কিন্তু লোন পেয়ারগুলো রয়েছে, ফ্লুরিনের লোন পেয়ার রয়েছে, অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, ফ্লুরিনের আরও বেশি আছে, তা নাইট্রোজেনেরও 2টো লোন পেয়ার আছে, কিন্তু কার্বনের কোনো লোন পেয়ার নেই। তো এটা কি এখন সুস্থিত অবস্থায় আছে। এদের মধ্যে থেকে যদি আমরা একটা করে এইচকে সরিয়ে দিই, অ্যাসিড পার্টটা বের করে দিই, তখন বেস পার্ট যেটা তৈরি হচ্ছে সেটা কি, এই দেখো, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে বেস পার্ট, OH মাইনাস, আমি মাইনাসগুলো দিতে ভুলে যাচ্ছি, আর ফ্লুরিন F মাইনাস। তা এই যে CH3 NH2 OH F, এদের মধ্যে এবার কী হয়ে গেল, অনেক বেশি ইলেকট্রন এসে গেল। তো এরা ইলেকট্রনগুলোকে কী করবে, দান করে দেওয়ার চেষ্টা করবে, ইলেকট্রনগুলোকে দান করে দেওয়ার চেষ্টা করবে, কারণ কি অনেক বেশি চলে এসেছে ইলেকট্রনগুলো। তো এদের মধ্যে সবথেকে ভালো ইলেকট্রন এবার কে দেবে বলে মনে হয়, আমরা জানি বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি পর্যায়ক্রমে বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি সেটা বাড়তে থাকে। তা যার যত বেশি টাকা ধরে রাখার ক্ষমতা থাকবে, যার যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, সে কী করবে, ততই টাকাটাকে ধরে রাখার চেষ্টা করবে, সে দেবে না কাউকে। বড়লোক অনেক ধরনের হয়, বড়লোক এমন ধরনের হয় যারা অনেক দান পুণ্য করে, আর বড়লোক অনেক ধরনের হয় যারা কী করে, শুধু টাকা কামিয়ে নিজেদের মধ্যে জমানোর চেষ্টা করে। আমি কারোরই প্রিন্সিপাল খারাপ বলছি না, কিন্তু তাদের লোক সম্মুখে কীরকম প্রেজেন্স সেটা তাদের উপর নির্ভর করছে। তা এখানেও ঠিক দেখো, ফ্লুরিন হচ্ছে এমন বড় লোক যার কাছে প্রচুর টাকা আছে, কিন্তু সে কী করছে, জমিয়ে রাখতে চাইছে। আর সেই জায়গা থেকে কার্বন হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভ, আর সে কি তার টাকা কামানোর ক্ষমতা আছে, তার কাছে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, টাকা দেওয়ার ক্ষমতা আছে, এবং সে দানও করছে, ঠিক আছে, সে ইলেকট্রন দানও করে দেবে। তাহলে এদের মধ্যে সবথেকে ভালো নিউক্লিওফাইল কে হবে বলে মনে হয়, আমরা কি বললাম যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিওফিলিসিটি কমবে, অর্থাৎ এই যে বাম দিক থেকে ডান দিকে আমরা যাচ্ছি, নিউক্লিওফিলিসিটি কমতে যাচ্ছে। সবথেকে ভালো নিউক্লিওফাইল কে, CH3, সেখানে মাইনাস, কার্বনটা কি না নেগেটিভ, আর NH2 OH এগুলো কার্বনের থেকে কম ভালো NH2, তার থেকে কম ভালো কে OH, তার থেকে কম ভালো কে F, সবগুলো কিন্তু নেগেটিভটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ নিউট্রালের ক্ষেত্রে আমরা ইলেকট্রন চাইতে পারি, তাদের ইচ্ছা অনুযায়ী তারা দেবে, কিন্তু এদের ক্ষেত্রে এদেরকে দিতেই হবে, নাহলে এরা মরে যাবে, এরকম ব্যাপার স্যাপার। তাদের মধ্যে কে অল্প মরবে, কে বেশি মরবে, সেই রকম। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কী বললাম, ইলেকট্রোনেগেটিভিটি পর্যায় অনুযায়ী বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়বে, এবং ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে নিউক্লিওফিলিসিটি কি তত কমবে।
আর ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে সঙ্গে যেমন নিউক্লিওফিলিসিটি কমছে তেমনই বেসিসিটিও কমছে। বেসিসিটি কী বললাম না, যদি নিউক্লিওফাইল আলফা কার্বনকে অ্যাটাক করার জায়গা না পায়, বিটা কার্বনকে অ্যাটাক করতে হয়, বাধ্য হয়ে বিটা কার্বনের হাইড্রোজেনকে অ্যাটাক করতে হয়, তখন সেই OH মাইনাসটা বা সেই নিউক্লিওফাইলটা কি বেসে রূপান্তরিত হয়ে যাবে। এটা হচ্ছে একটা সিম্পল সংজ্ঞা। আমরা বেস কখন বলবো, নিউক্লিওফাইল কখন বলবো, এটা হচ্ছে একটা সিম্পল সংজ্ঞা। যখনই আলফা কার্বনকে অ্যাটাক করে যে হ্যালোজেন রয়েছে তাকে ডাইরেক্ট প্রতিস্থাপিত করবে, তখন সেটা কী হয়ে যাবে, নিউক্লিওফাইল হয়ে যাবে। আর যখন বিটা কার্বনের যে হাইড্রোজেন তাকে প্রতিস্থাপিত করে হ্যালোজেনকে ইনডাইরেক্টলি প্রতিস্থাপিত করা হচ্ছে, তাকে আমরা বেস বলবো। ঠিক আছে, তাহলে এখানে আরও কতগুলো ধর্ম আমরা ঝটপট পড়ে নিই। সাইজ যত বাড়বে তত পোলারাইজেশন ভালো হবে এবং নিউক্লিওফিলিসিটি তত বাড়বে। অর্থাৎ গ্রুপ বরাবর যদি আমরা ওপর দিক থেকে নিচের দিকে আসি, সাইজ বাড়তে থাকছে। আমরা জানি যে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে যত নিচের দিকে যাবো আমরা তত কক্ষপথের সংখ্যা বাড়বে, তত তাদের সাইজ বাড়তে আরম্ভ করবে। তাহলে সেক্ষেত্রে কি, যে ওপর দিক থেকে যদি আমরা নিচের দিকে আসি তখন কী করবে, নিউক্লিওফিলিসিটি বাড়বে। নিউক্লিওফিলিসিটি কী হবে, বাড়বে। আবার আমরা এটা দিয়েও ডিনোট করতে পারি, এটা যদিও প্রপার নিয়ম নয়, তবে আমরা এটা বলতে পারি যে ওপর দিক থেকে নিচের দিকে যদি আমরা আসি তাহলে কী করবে না, ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকবে। ইলেকট্রোনেগেটিভিটি কম হলে কী হবে, সেখানে নিউক্লিওফিলিসিটি কিন্তু মারাত্মক রূপে বাড়বে। কিন্তু এখানে একটা টুইস্ট, আমরা আগের পয়েন্টটা বা আগের ধর্মটাতে দেখলাম ইলেকট্রোনেগেটিভিটি বাম দিক থেকে ডান দিকে গেলে কমছে, সেই সঙ্গে সঙ্গে নিউক্লিওফিলিসিটি কমছে। ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, নিউক্লিওফিলিসিটি কমছে এবং বেসিসিটি কী হচ্ছে না, নিউক্লিওফিলিসিটির সাথে সাথেই কমছে। এখানে দেখো স্পিচেতে অনেক ক্ষেত্রে ডিফেক্ট তৈরি হতে পারে, কারণ একই বিষয় বারবার রিপিট করতে আরম্ভ করলে কিছু কিছু ক্ষেত্রে ডিফেক্ট আসছে। আমি নিজে সেটা ফিল করতে পারছি, কিন্তু বারবার তো ভিডিওর মধ্যে আমি করতে পারবো না, সেটাকে ফিক্স করতে পারবো না, তাই আরেকবার বুঝে নিই, ঠান্ডা মাথায় ভিডিওটাকে স্লোতে দেখে বুঝে নিও। তো সাইজ ডিফারেন্স এবার যদি আমরা গ্রুপ ওয়াইজ দেখি, ওপর দিক থেকে নিচের দিকে গ্রুপ ওয়াইজ আসি, তাহলে আমরা কি দেখতে পাবো না, ওপর দিক থেকে নিচের দিকে নামলে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কমতে আরম্ভ করবে। আর ইলেকট্রোনেগেটিভিটি কম মানে সেখানে নিউক্লিওফিলিসিটি মারাত্মক রূপে বাড়তে আরম্ভ করবে ওপর দিক থেকে নিচের দিকে যত আমরা যাব। আমরা পর্যায় সারণীতে দেখেছি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তা এদের মধ্যে তাহলে সবথেকে ভালো নিউক্লিওফিলিসিটি এই অর্ডারে কে করবে না, আয়োডিন সবথেকে ভালো নিউক্লিওফাইল হবে, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন কিন্তু সব দিক থেকেই কিন্তু সবথেকে কম, কারণ আমরা জানি গ্রুপ ওয়াইজে ফ্লোরিন সবথেকে কম ছিল, আর এখন পর্যায় বরাবর যে ফ্লোরিন ছিল সেটা সবথেকে কম ছিল, আর এখন শ্রেণী বরাবরও কিন্তু অনেক কম ফ্লোরিন। তো নোটিংটা ভালো করে নিও। হ্যাঁ, আবার টুইস্টের কথা কি বললাম না, টুইস্ট হচ্ছিল যে যখন আমরা পর্যায় বরাবর যাচ্ছিলাম তখন সেই পর্যায় বরাবর যেতে গেলে কিন্তু নিউক্লিওফিলিসিটি যেমন বাম দিক থেকে ডান দিকে কমতে আরম্ভ করছিল, তখন বেসিসিটিও এই যে নিউক্লিওফাইলও কমছিল, সঙ্গে সাথে সাথে কী করছিল না, বেসিসিটি অর্থাৎ বিটা কার্বনকে অ্যাটাক করার ক্ষমতা। কিন্তু যদি আমরা গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচের দিকে আসি তখন নিউক্লিওফিলিসিটি বাড়ছে কিন্তু বেসিসিটি কী হচ্ছে, কমছে। অর্থাৎ বিটা কার্বনকে অ্যাটাক করার ক্ষমতা যা ছিল ফ্লুরিনেরই সবথেকে বেশি, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে আয়োডিনের। তো এদের মধ্যে স্ট্রং বেস, উইক বেস, এটাকে না, এই দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে উইক অ্যাসিড, স্ট্রং বেস, উইক বেস, আর কিছুই না। যে যত ভালো বেস সে তত খারাপ অ্যাসিড, যে যত ভালো অ্যাসিড সে তত খারাপ বেস। তো আমরা জানি যে পর্যায়ে বেরিয়ে যাচ্ছে, শ্রেণী বরাবর যদি আমরা ওপর দিক থেকে নিচের দিকে আসি তাহলে আয়োডিন আমরা বললাম বেসিসিটি ওপর দিক থেকে নিচের দিকে কমবে, তার মানে সব থেকে বাজে বেস বা ক্ষার, লিখে রেখেছি উইক বেস। আর এখানে ফ্লোরিন কী হয়ে যাবে, স্ট্রং বেস। তেমনই যেমন উইক বেস, তাহলে কী হবে না, একটা পয়েন্ট যা খারাপ তার অপর পয়েন্টটা কিন্তু সত্যিই খুব ভালো হয়। যেমন এই বেস ভালো নয় কিন্তু অ্যাসিড খুব ভালো, আর এ বেস ভালো হলো উইক অ্যাসিড। ঠিক আছে, এটা কারণটা কি, এটা অন্য কোনো কারণ নয়, এটা হচ্ছে বন্ড ডিস্টেন্স। যার যত বন্ড ডিস্টেন্স বেশি হবে সে তত ভালো, যার যত বন্ড ডিস্টেন্স কম হবে সে তত বেশি বেসিসিটি দেখাবে, এটাই হচ্ছে মূল কারণ। আমরা জানি যে ওপর দিক থেকে নিচের দিকে এলে সাইজও ধীরে ধীরে বাড়তে আরম্ভ করছে, তাহলে সেক্ষেত্রে বন্ড ডিস্টেন্স কিন্তু আয়োডিনে অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তারপরে দেখো যদি ডোনার অ্যাটম সেম হয় তাহলে বেসিসিটি ও নিউক্লিওফিলিসিটি প্রায় একই হয়ে যায়। ডোনার অ্যাটম মানে আমরা দেখলাম যে কে ডোনেট করছিল তখন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো সবই কী করছিল, যদিও ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন তো ওগুলো হ্যালোজেনই হয়ে গেল, সেগুলোর কথা বাদ। যদি আমরা দেখি কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন, এদের মধ্যে কে সবথেকে বেশি ইলেকট্রন দিচ্ছিল, আমরা দেখতে পেলাম যে কার্বন সবথেকে বেশি ইলেকট্রন দিচ্ছিল,
বা নিউক্লিওফিলিসিটি সব থেকে বেশি দেখাচ্ছিল। তেমনই যদি কোনো ক্ষেত্রে ডোনার অ্যাটম সেম হয়ে যায়, ডোনার অ্যাটম মানে যে ইলেকট্রন দান করতে চাইছে, যে নেগেটিভ হয়ে রয়েছে অলরেডি, সে দান করতে চাইছে, যে ডোনার অ্যাটম সে যদি বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন বেস বা নিউক্লিওফাইল তৈরি হতে পারে, তাদের মধ্যে যদি ডোনার অ্যাটম সেম হয়ে যায় তখন তাদের নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটি একই রকম থাকে, কোনোটা বেশি না কোনোটা কম নয়। তো তাহলে এখানেও নানান ধরনের ভেরিয়েশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ যে ডোনার অ্যাটম এখানে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু কে অক্সিজেন আর কেউ নয়। এখানে দেখো এক্ষেত্রেও আর মানে হচ্ছে অ্যালকিল গ্রুপ 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল। সব থেকে বেশি এক্ষেত্রে যদি ভেরিয়েশন দেখতে পাই তাহলে 3 ডিগ্রি মানে কি, এটা টারসিয়ারি কার্বন যদি আমরা এঁকে নিই, কার্বন তার চারিদিকে কার্বন, 3 দিকে কার্বন আর এদিকে একটা অক্সিজেন বা নেগেটিভ, তাহলে কে দান করবে, অক্সিজেন দান করবে। আর এর মধ্যে 3 ডিগ্রি, তারপর আমরা 2 ডিগ্রি মানে কি জানি আইসো, হ্যাঁ তো 2 ডিগ্রি, ঠিক আছে, হ্যাঁ 2 ডিগ্রি হচ্ছে, সরি আইসো না, 2 ডিগ্রি হচ্ছে। আর আরেকটাকে না 1 ডিগ্রি প্রাইমারি, তারপরে হচ্ছে গিয়ে নর্মাল মিথাইল অর্থাৎ CH3O। তো এটা কি 3 ডিগ্রি, এটা কি 2 ডিগ্রি, আর এটা কি 1 ডিগ্রি, আর এটা কি মিথাইল। তো এদের মধ্যে সবথেকে ভালো কে করবে, 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপরে মিথাইল। আমি জানি না বিষয়টা কতটা বুঝতে পারছি, তবে খুব চেষ্টা করো বোঝার। আমি হয়তো অত ভালো বোঝাতে পারছিও না, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি যেভাবে বুঝেছি আমার কাছে যেভাবে মনে আছে সেইভাবে আমি বোঝাতে পারবো, তার বেশি কিছু পারবো না। তো এটাই হচ্ছে গিয়ে, যদি ডোনার অ্যাটম সেম থাকে তাহলে বেসিসিটি এবং নিউক্লিওফিলিসিটি একই থাকে, এবং তাদের মধ্যে যে অর্ডারটা অর্ডারটা দেখতে পাচ্ছি যে আর যদি অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটা সব থেকে ভালো ইলেকট্রন নিউক্লিওফিল গ্রুপ হবে, নিউক্লিওফাইল গ্রুপ হবে। তারপর হচ্ছে কি OH মাইনাস, দেখো দেখতে পাচ্ছ OH মাইনাসের থেকেও ভালো নিউক্লিওফাইল গ্রুপ কিন্তু রয়েছে। তারপরে কি আছে না, ফেনলের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত থাকে, নেগেটিভ অক্সিজেন যুক্ত থাকে, তার নামটা কি দেখাচ্ছে দেখো, ফেনঅক্সাইড রেজোনেন্স ডিউ টু ডিলোকালাইজেশন, সরি আমার এখানে ভুল হলো। ফেনলের সঙ্গে যদি নেগেটিভ অক্সিজেন যুক্ত থাকে তাহলে সেও কী করবে না, ইলেকট্রন ডোনেট করার চেষ্টা করবে বা নিউক্লিওফাইল হয়ে আসে। তাহলে সেটা কার থেকে খারাপ না, OH মাইনাসের থেকে খারাপ, কিন্তু কার থেকে ভালো, আর এটা অ্যালকিল গ্রুপ, আর কার্বনের সঙ্গে দুটো অক্সিজেন যুক্ত রয়েছে, একটা ডবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, এই অক্সিজেনটা কি না নেগেটিভ। এখানে দেখো রেজোনেন্স আমরা পড়ে এসেছি, রেজোনেন্টিং স্ট্রাকচার তৈরি করবে, সেই কারণে এদের নানা ধরনের ভেরিয়েশন হতে পারে, কিন্তু সেটা কার থেকে ভালো হবে না, সেটা এই ফেনক্সাইডের থেকে ভালো হবে না। তার থেকেও খারাপ কে, তার থেকেও খারাপ হচ্ছে এই এলিমেন্ট যেখানে সালফারের চারিদিকে 3 দিকে 3টে অক্সিজেন, যার মধ্যে দুটোতে ডবল বন্ড, একটা অক্সিজেন নেগেটিভ আর একদিকে একটা অ্যালকিল গ্রুপ। তাহলে আশা করি অর্ডারটা নিশ্চয়ই বোঝা গেছে। অ্যালকিল গ্রুপ এখানে OH মাইনাস, এখানে ফেনক্সাইড, এখানে হচ্ছে গিয়ে এস্টার, তারপরে এখানে সালফারের সঙ্গে 3 দিকে 3টে অক্সিজেন আর এদিকে একটা অ্যালকিল গ্রুপ। তো এটাই ছিল, যদি ডোনার অ্যাটম সেম হয় সেক্ষেত্রে অর্ডারটা কেমন একটা দাঁড়াচ্ছে, সেই অর্ডারটা আমরা দেখিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছি এক্সেপশন স্টেরিক হিন্ড্রেন্স যেটা, আর CH3 CH2O মাইনাস। তাহলে এখানে বেসিসিটি কার বেশি হবে, দেখো বেসিসিটি এখানে 1 এবং 1-এর বেশি হবে বেসিসিটি, এবং 2-এর কম হবে। আর নিউক্লিওফিলিসিটি কী হবে না, নিউক্লিওফিলিসিটি কিন্তু 1-এর বেশি হবে, 2-এর কম হবে। কারণ স্টেরিক হিন্ড্রেন্স কেন না, যে কার্বনের 3 দিকে 3টে মিথাইল গ্রুপ রয়েছে তার সঙ্গে অক্সিজেন। তাহলে কি তোমার মনে হয় যে এই জায়গাটার মধ্যে দিয়ে ঢুকতে পারবে কোনো রকমে, এই জায়গাটার মধ্যে দিয়ে ঢুকতে পারবে? তাহলে যদি ঢুকতেই না পারে তাহলে তার কি বেশি হবে, তার বেশি হবে বেসিসিটিটা। আর যদি ঢুকতে পেরে তাহলে তার কি বেশি হবে না, নিউক্লিওফাইলটা। তো এটা জাস্ট এক্সেপশন, যেখানে স্টেরিক হিন্ড্রেন্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডোনার অ্যাটম সেম রয়েছে, তাও বেসিসিটি কিন্তু 1-এর বেশি এবং নিউক্লিওফিলিসিটি 1-এর কম। তার মানে 2-এর কিন্তু বেসিসিটি কম হলেও নিউক্লিওফিলিসিটি অনেক বেশি। আর ঠিক এখানে তাই আমরা দেখতে পাচ্ছি KB মানে হচ্ছে আর কিছু না বেসিসিটি, আর NU মানে হচ্ছে নিউক্লিওফিলিসিটি। তাহলে দেখে নিতে পারছো যে অর্ডারটা কেমন রয়েছে। এখানে পিরিডিন এটা, আর এখানে নাইট্রোজেনের সঙ্গে একটা বেঞ্জিন বলয়ের মতো একটা বলয় রয়েছে, কিন্তু বেঞ্জিন রিংয়ের মতো একটা রিং রয়েছে, বেঞ্জিন রিং নয় রিং রয়েছে, কিন্তু সেই রিংয়ের চারিদিকে কিন্তু কার্বনের আরও 3টে করে মিথাইল গ্রুপের একটা যে টারসিয়ারি কার্বন বা 3 ডিগ্রি কার্বন, সেই 3 ডিগ্রি কার্বন কিন্তু জুড়ে রয়েছে। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স মারাত্মক কাজ করবে এই জায়গাগুলোতে। তাহলে সেই জায়গা থেকে কী করবে, আর ঢুকতেই দেবে না, তাহলে তোরা চলে যা, তোদেরকে বিক্রিয়া করার প্রয়োজনই নেই। তাহলে এখানে এক্সেপশন তৈরি হচ্ছে যে না, এদের প্রপার্টি থাকা সত্ত্বেও এদের কি না এক্সেপশন রয়েছে। এবার আমরা মেন যে জিনিস সেটা হচ্ছে SN1, সেই SN1টা এবার আলোচনা করব।